খবর শুনছেন কলকাতা নিউজ টিভি থেকে। প্রথমে হেডলাইন্স। ফিরল বাঙালি শ্রমিকের কফিনবন্দি দেহ। কুয়েত অগ্নিকাণ্ডে বিদেশ মন্ত্রকের হস্তক্ষেপ দাবি জুনের। ঘটনাদের নিয়ে রাজভবনের উল্টো দিকে ধর্নায় বসতে চেয়ে কলকাতা পুলিশের কাছে আবেদন শুভেন্দুর। বাংলায় ভোট পরবর্তী হিংসায় বিপ্লবের নেতৃত্বে 4 সাংসদের কমিটি গঠন নাড্ডার। বাইক রেশারেশির জেরে শুটআউট। মহানগরের রাস্তায় গুলিবিদ্ধ যুবক। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কথা ছিল পুজোর সময় মেয়ের জন্য জন্মদিনের উপহার আনবেন, পরিবারের সঙ্গে সময় কাটাবেন ভেবেছিলেন দারিকেশ পট্টনায়ক, বয়স 52। তিনি ফিরলেন তবে কফিনবন্দি হয়ে। কুয়েতের ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত 49 জন ভারতীয়ের মধ্যে পশ্চিম মেদিনীপুরের বাঙালি শ্রমিকের দেহ ফিরতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার পরিজন। বাঙালি শ্রমিকের শেষ শ্রদ্ধা জানালেন সাংসদ জুন মালিয়া। তুললেন বেশ কিছু অভিযোগ। জুন মালিয়া বলেন, প্রায় 21% ভারতীয় কুয়েতে এবং বিভিন্ন দেশে শ্রমিক হিসেবে কাজ করেন, যাদেরকে ভালোভাবে রাখে না ওখানকার কোম্পানিগুলো। কম টাকায় তারা এখান থেকে শ্রমিক নিয়ে যান তাদের নিজের দেশে কাজ করানোর জন্য। যে বিল্ডিংয়ে শ্রমিকদের রাখা হয়েছিল সেখানে নিচে সিলিন্ডার ফেটে আগুন লেগেই বলে মনে করা হচ্ছে। এমনকি ছাদের দরজা বন্ধ রাখা হয়েছিল, ফলে বেশিরভাগ শ্রমিক দম বন্ধ হয়ে মারা গিয়েছে। বাইরে যে সকল শ্রমিক কাজ করতে যান তাদের থাকার ব্যবস্থা খুব খারাপ হয়। এ বিষয়ে বিদেশ মন্ত্রককে আরও কড়া পদক্ষেপ নিতে হবে। বাইরের দেশের সঙ্গে আলোচনা করে কড়া অবস্থান নিলে এভাবে শ্রমিক মৃত্যু ঘটনা আটকানো যেতে পারে। বিমানবন্দরের চালকের দেহ আনতে গিয়েছিলেন সায়ন্তন পট্টনায়ক। তিনি বলেন, পিতৃহারা হয়ে গেল আমার ভাগ্নি, আমি জামাইবাবুকে হারালাম। তবে এই বাড়ির সমস্ত দায় দায়িত্ব এবং পাশে থাকার অঙ্গীকার করছি, যাতে আগামী দিনে কোনো রকম অসুবিধে না হয়। যে যাবার সে তো ফিরে আসে না, তবে পাশে থাকার বার্তা দিলাম। জানা গিয়েছে মৃত দারিকেশ পট্টনায়কের আসল বাড়ি দাঁতনে তুরকাতে। সম্প্রতি মেদিনীপুর শহরের শরৎপল্লী এলাকায় বাড়ি বানিয়েছেন তিনি। সেখানে তিনি স্ত্রী এবং মেয়েকে নিয়ে থাকতেন। দীর্ঘ 27 বছর তিনি বাইরে চাকরি করতেন। 20 বছর ধরে কুয়েতের একটি বেসরকারি সংস্থায় ইঞ্জিনিয়ার সুপারভাইজার পদে কাজ করছিলেন। গত বুধবার বিধ্বংসী আগুনে মৃত্যু হয়েছে 49 জন ব্যক্তির, যার মধ্যে 45 জন ভারতীয়। মূলত ভোরের দিকে কুয়েতের রাজধানী শহরের দক্ষিণে মাগাফ এলাকার একটি বহুতল আবাসনে আগুন লাগে। ওই আবাসনে থাকতেন শ্রমিকেরা, যাদের অধিকাংশই ছিল ভারতীয়। তবে কি কারণে আগুন লেগেছিল তা নিয়ে ধোঁয়াশা। এবার রাজভবনের উল্টো দিকে ধর্নায় বসতে চান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার কোচবিহার যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি এই কথা বলেছেন। জানিয়েছেন ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে তিনি সেখানে ধর্নায় বসতে চান। এদিন তিনি বলেন, যেখানে তৃণমূল কংগ্রেসকে 5 দিন ধর্নার অনুমতি পুলিশ দিয়েছিল, সেখানেই ধর্নায় বসার জন্য চিঠি দিয়েছি। পুলিশ কমিশনার এখনও উত্তর দেননি। আমি মঙ্গলবার আবার রিমাইন্ডার দেব। এর আগে গত বৃহস্পতিবার ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়াদের নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু পুলিশ তাকেও ঘরছাড়াদের রাজভবনে ঢুকতে বাধা দেয় বলে অভিযোগ। এ বিষয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন শুভেন্দু অধিকারী। আদালত জানায়, শুভেন্দু অধিকারী চাইলে যেতে পারেন, তবে তাকে আগে বিস্তারিত তথ্য রাজভবনে জানাতে হবে। এই প্রসঙ্গে এদিন বিরোধী দলনেতা বলেন, মহামান্য রাজ্যপাল নিয়ে গতকালের রায় জানেন। আগামীকাল যদি ওর সময় হয় আমি 100 জন আক্রান্তকে নিয়ে দেখা করব। এ নিয়ে তার আরও বক্তব্য, আদালত অনুমতি নিতে বলেনি, জানাতে বলেছে। রাজভবন অনুমতি দিলেই যাব। রাজভবনে হয়তো যেতে পারেন শুভেন্দু অধিকারী, কিন্তু তার উল্টো দিকে ধর্নায় বসার অনুমতি কি পাবেন? এই নিয়ে তার বক্তব্য, বাইরে ধর্নায় বসতে পুলিশের অনুমতি লাগবে, তৃণমূলকে দিয়েছে তো, আমাদের দেবে না কেন? একই সঙ্গে বিরোধী দলনেতা ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছেন। তিনি বলেন, জোর করে পঞ্চায়েতগুলো দখল হয়ে যাচ্ছে। কোচবিহার একাধিক পঞ্চায়েত গায়েব জোরে তালা লাগানো হয়েছে, প্রধানদের ঢুকতে দেওয়া হচ্ছে না। আমি এক্সাইন্ডেলে লিখেছি, দক্ষিণ 24 পরগনা মথুরাপুর 2 ব্লকের কাশীপুর পঞ্চায়েত তৃণমূল পঞ্চায়েত সদস্যের সামনে কিভাবে গ্রাম পঞ্চায়েত অফিসে তৃণমূলের পতাকা লাগাচ্ছে। এই সময় বিজেপির কর্মীদের পাশে আমাদের থাকতে হবে। সেই কারণে তিনি রাজ্যে সব জায়গায় যাবেন বলে জানিয়েছেন। লোকসভা নির্বাচন শেষ হতে না হতেই রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে ভোট পরবর্তী হিংসার ঘটনা। আর সেই বিষয়ে অনুসন্ধান করতে এবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা শনিবার 4 সাংসদকে এক কমিটি গঠন করলেন। গোটা বিষয় অনুসন্ধান করে কমিটি বিজেপির সর্বভারতীয় সভাপতির কাছে রিপোর্ট জমা দেবে বলে জানা গিয়েছে। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে এই কমিটিতে রয়েছেন সাংসদ রবিশঙ্কর প্রসাদ, ব্রেজলাল এবং কবিতা পতিদার। কমিটির আহ্বায়ক করা হয়েছে বিপ্লব দেবকে। বিজেপি এক বিবৃতিতে জানিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় নীরব দর্শক হয়ে আছেন যখন তার দলের অপরাধীরা বিরোধী কর্মীদের এবং ভোটারদের আক্রমণ করছে এবং ক্রমাগত ভয় দেখাচ্ছে। এমনকি কলকাতা হাইকোর্টে বাড়াবাড়ির কথা নোট করেছে।
21 জুন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে। 18 জুন শুনানির জন্য বিষয়টি হাইকোর্টে শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে। দেশে লোকসভা নির্বাচনের পালা শেষ হয়েছে, তবে নতুন করে প্রতিদিনই কোথাও না কোথাও ভোট পরবর্তী অশান্তি লেগেই রয়েছে। রাজ্য জুড়ে ভোট পরবর্তী হিংসার ছবি আবার মনে করিয়ে দিচ্ছে 2021 বিধানসভা নির্বাচনের পরের পরিস্থিতি। এ নিয়ে একটি 4 সদস্যের কমিটি গঠন করেছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। এই মর্মে তারা একটি প্রেস বিজ্ঞপ্তিও জারি করেছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে দেশ জুড়ে লোকসভা নির্বাচন আপাতত শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। কেন্দ্রে নতুন সরকারও গঠন করা হয়েছে, তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গে 2021 বিধানসভা নির্বাচনের পর যে হিংসার ছবি উঠে এসেছিল তা আবারও বিদ্যমান বাংলায়। চিঠিতে এও বলা হয়েছে যে এই নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখে কুলু পিটেছেন। শাসক দলের দুষ্কৃতীরা বিরোধী দলের কর্মী সমর্থকদের ওপর হামলা চালাচ্ছে। এমনকি কলকাতা হাইকোর্ট এই বিষয় নিয়ে চিন্তিত এবং রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের মেয়াদও বাড়ানো হয়েছে। এই অবস্থায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা পুরো বিষয়টি পূর্ণাঙ্গ অনুসন্ধানে 4 সদস্যের এক কমিটি গঠন করলেন, যারা বাংলায় গিয়ে পুরো বিষয়টির অনুসন্ধান করে তাদের রিপোর্ট জমা দেবেন। দিনের আলো ফোটার আগে শনিবার গুলি চলল শহর কলকাতায়। বাইকের রেষারেষিকে কেন্দ্র করে যুবককে গুলি করার অভিযোগ। ঘটনাটি ঘটেছে শনিবার ভোররাতে পার্ক স্ট্রিট থানার আওতাধীন মির্জা গালিব স্ট্রিটে। মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জখম গুলিবিদ্ধ যুবকের নাম এখলাস বেগ, বয়স 25 বছর। গোটা ঘটনায় এলাকার বাসিন্দা সোনা নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এই বিষয়ে স্থানীয় থানায় গুলিবিদ্ধ যুবকের পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে যেহেতু ঘটনাস্থল থেকে কোনো খোল উদ্ধার হয়নি, তাই গুলি চলার বিষয়টি নিশ্চিত করেনি লালবাজার। ঘটনাস্থলে হাজির হয়েছে স্থানীয় থানার পুলিশের পাশাপাশি লালবাজারের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে সোনার সঙ্গে ক্লাসে দীর্ঘদিন ধরে শত্রুতা ছিল। তদন্তে নেমে পুলিশ পারিপার্শ্বিক তথ্য প্রমাণ ঘেটে জানতে পারে মির্জা গালিব স্ট্রিট এলাকায় রাত হলেই বাইক নিয়ে রোজই চক্কর কাটে সোনা এবং এখলাসের দলবল। অভিযোগ, রাতের মহানগরে বাইক নিয়ে চলে রেষারেষিও। একাধিকবার এলাকার বাসিন্দারা তাদের বারণ করা সত্ত্বেও সোনা ও এখলাস বাইক রেষারেষি বন্ধ করেনি বলে অভিযোগ। এরপর আজ ভোররাতে শুট আউটের অভিযোগ ওঠে। তবে ঘটনার সূত্রপাত মধ্যরাত থেকেই বলে খবর। তদন্তে নেমে পুলিশ আরও জানতে পেরেছে এদিন এখলাসের দলের ছেলেদের সঙ্গে প্রথমে সোনার দলের ছেলেদের কোনো কারণে বচসা বাঁধে। পরে একে অপরকে বাইক নিয়ে তাড়া করে দুপক্ষ। তারপরে সোনা এবং এখলাস বাইক নিয়ে রেষারেষি করতে করতে উভয় নাকি একে অপরকে ধাক্কা মারে। অভিযোগের পরেই সোনা একটি আগ্নেয়াস্ত্র বের করে এখলাসের ডান পা লক্ষ্য করে গুলি চালায়। গুলি চালানোর পরে এখলাসকে ফেলে রেখে সোনা এবং তার দলবলেরা এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে অভিযোগ। এলাকাবাসীরা এখলাসকে রাস্তায় পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। সেখানেই বর্তমানে তার চিকিৎসা চলছে। আজ সকালে পার্ক স্ট্রিট থানার পুলিশ এবং লালবাজারে গোয়েন্দারা হাসপাতালে গিয়ে এখলাসের সঙ্গে হাসপাতালে কথাও বলেন। তবে অভিযুক্ত সোনার হদিশ এখনো পর্যন্ত পাওয়া যায়নি বলে লালবাজার সূত্রে খবর। কলকাতা পুলিশের তরফে জানা গিয়েছে এর আগেও এলাকায় উত্তেজনা ছড়ানো ও মারধরের ঘটনায় সোনার নামে বেনিয়াপুকুর থানায় একাধিকবার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার ভোর রাতের ঘটনায় রাস্তার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারী আধিকারিকেরা। পাশাপাশি ঘটনাস্থল থেকে 2টি বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ। বাইকগুলি কার তা খতিয়ে দেখছেন লালবাজারের গোয়েন্দারা। পাশাপাশি এই ঘটনায় প্রশ্ন উঠছে কিভাবে সোনার কাছে আগ্নেয়াস্ত্র এলো। গোটা ঘটনার তদন্তে নেমে এখনো পর্যন্ত বেশ কয়েকজনকে আটক করেছেন